করের জাল ছড়িয়ে আগামীকাল ঘোষণা হচ্ছে বিএনপি সরকারের প্রথম বাজেট। খুচরা বিক্রেতার কাছেও যেতে চায় এনবিআর। বরাদ্দ থাকছে মিড ডে মিল সহ শিক্ষার বিভিন্ন খাতে। প্রগতিশীল ধারণাটি আছে, সেখানে ফিরে যাওয়ার চেষ্টা করা হবে। আমরা বলছি এটা প্রগতিশীল কর ব্যবস্থায় প্রত্যাবর্তন করার একটি চেষ্টা আমাদের থাকবে। অর্থনৈতিক শৃঙ্খলা ফেরাতে ব্যবসা বান্ধব বাজেট হচ্ছে, সংসদে জানালেন প্রধানমন্ত্রী। বিদেশি বিনিয়োগ আনলে দেয়া হবে 1.5% কমিশন। যে পরিমাণ ইনভেস্টমেন্ট তারা নিয়ে আসবে 1.5% তাদেরকে আমরা কনসালটেন্ট ফি বা কমিশন যেভাবেই আপনি বলুন না কেন সেটা আমরা তাদেরকে দিব। জামালপুরে বিএসএফ এর পুশিন চেষ্টায় শক্ত অবস্থান বিজিবি সদস্যের। টহল জোরদার হলেও আতঙ্ক কাটেনি স্থানীয়দের। গ্রেটেস্ট শো অন আর্থ শুরুর অপেক্ষায় গোটা বিশ্ব। উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। আজটেকা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন শাকিরা। 6 শিশু মৃত্যুর ঘটনায় বাতিল হতে পারে 8 দিন হাসপাতালের লাইসেন্স। কর্তৃপক্ষের জবাবে সন্তুষ্ট হয়নি মন্ত্রণালয়। আমরা কোনো সরে আসিনি, আমরা দেখছি, আমরা সন্তুষ্ট হই না, কি করা যাবে সেটাতে আমরা যাচ্ছি। সোনিয়া মমতা বৈঠকের পর রাহুল গান্ধীর সাথে অভিষেক ব্যানার্জির সাক্ষাৎ নিয়ে নানান জল্পনা কল্পনা। তৃণমূল নেত্রীর কংগ্রেসে ফেরার গুঞ্জন কানাঘুষা। শুভেচ্ছা, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলাম। কাল বিকেলে জাতীয় সংসদে আগামী অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি সরকারের প্রথম বাজেট এটি। 9,38,000 কোটি টাকার বাজেট প্রণয়নের পরিকল্পনা করেছে সরকার। যতটুকু সুযোগ ছিল ব্যবহার করা হয়েছে তার সর্বোচ্চটুকু। কর ছাড় যেমন আছে, তেমনি কৌশলে ছড়িয়ে দেওয়া হয়েছে করজাল। বড় বাজেটের অর্থের চাপ সামাল দিতে রাজস্ব আহরণে শহর থেকে গ্রাম সব দিকেই থাকবে সরকারের চোখ। এনবিআরকে সংগ্রহ করতে হবে 6 লাখ কোটি টাকার বেশি। তবে রাজস্ব আদায়ে অতীত অভিজ্ঞতা সুখকর নয়। বিশ্লেষকরা বলছেন সংস্কার ছাড়া বিশাল রাজস্ব লক্ষ্য অর্জন অসম্ভব। রিমন রহমানের রিপোর্ট। দেশের 55তম বাজেট দেওয়ার পথে সরকার। সংসদে তুলে ধরা হবে 9,38,000 কোটি টাকার ব্যয় প্রস্তাব। এনবিআরকেই সামলাতে হবে ব্যয়ের চাপ। কর ব্যবস্থাপনায় নানামুখী প্রচেষ্টার কথা তুলে ধরবেন অর্থমন্ত্রী। সারা দেশের খুচরা বিক্রেতাদের কাছে যেতে চায় এনবিআর। সরবরাহ ব্যবস্থায় দেয়া হবে অগ্রিম কর। সরকার মনে করে 1,000 টাকায় এই কর দাঁড়াতে পারে মাত্র 2 টাকা। স্টুডেন্ট নো ফিলস অ্যাকাউন্ট ছাড়া যে কোনো ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে লাগবে টিআইএন। ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট, জাতীয় পরিচয়পত্র, ইউটিলিটি সহ সব তথ্য ডাটাবেজে নেবে এনবিআর। অ্যাডভান্স ট্যাক্স হিসাবে একটা সিস্টেম আছে, সেটিকে আমরা অনেক ক্ষেত্রে মিনিমাম ট্যাক্সের আওতা নিয়ে গেছি। এটি একটি ডেভিয়েশন আমরা মনে করি, সেখান থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি। প্রগতিশীল ধারণাটি আছে, সেখানে ফিরে যাওয়ার চেষ্টা করা হবে। আমরা বলছি এটা প্রগতিশীল কর ব্যবস্থায় প্রত্যাবর্তন করার একটি চেষ্টা আমাদের থাকবে। ব্যক্তির করমুক্ত আয়সীমার ক্ষেত্রে নারী, প্রতিবন্ধী, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা এবং তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের ছাড় দেবে এনবিআর। তবে করমুক্ত আয়সীমায় আগের 1 লাখ টাকার 5% কর দেবার ধাপটি তুলে দেওয়া হচ্ছে। এতে ব্যয়ের চাপে পড়বে মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। কাস্টমসে অনেকটা ভালো চিত্র আমরা দেখি, কিন্তু ওখানে আবার বেশ কিছু ডিস্টোরশনস আছে। এই যে সাপ্লিমেন্টারি ডিউটি অনেক, এটা সব ক্ষেত্রে সাপ্লিমেন্টারি এত হলে তো হবে না, এটা কমাতে হবে। কোম্পানি, ফার্ম, ট্রাস্ট,
ব্যক্তিসংঘের 5 বছরের কর হার ঠিক করেছে এনবিআর। পাবলিক ট্রেডেড কোম্পানি, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, তামাক কোম্পানির আয়কর হবে 22.5 থেকে সর্বোচ্চ 45% পর্যন্ত। এছাড়া মোবাইল ফোন অপারেটর, ব্যক্তি, সংঘ, সমবায় সমিতি, বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ডেন্টাল, ইঞ্জিনিয়ারিং কলেজকে দিতে হবে 10 থেকে 45% আয়কর। শিক্ষা ব্যবস্থার নানা ক্ষেত্রে বরাদ্দ রাখতে চায় সরকার। সেক্ষেত্রে মিড ডে মিল চালু, ওয়ান টিচার ওয়ান ট্যাব, তৃতীয় ভাষা শিক্ষার জন্য রাখা হতে পারে বরাদ্দ। এসএমই উদ্যোক্তাদের 50 লাখ টাকা পর্যন্ত টার্নওভার করমুক্ত রাখার প্রস্তাব রাখতে পারেন অর্থমন্ত্রী। ইতিহাসের সবচেয়ে বড় বাজেট দেবার পথে সরকার। তবে এই বাজেট বাস্তবায়ন করার ক্ষেত্রে সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম অর্থায়ন। সরকার সারা দেশে করজাল বেচাতে চায় রাজস্ব আহরণের জন্য, কিন্তু বিশ্লেষকদের মত সংস্কার ছাড়া এত বড় রাজস্ব লক্ষ্য অর্জন কঠিন হবে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, বাজেটের খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানবো সহকর্মী তৌহিদ হোসেনের কাছ থেকে। তৌহিদ। লোপা, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, বাজেট নিয়ে প্রত্যেক বছর অনেক বেশি আলোচনা হয় এবং এই আলোচনা যখন হয় তখন সেই আলোচনাতে মানুষের এক ধরনের আগ্রহ থাকে। সবাই এখন তো অনলাইন, এর আগে মানুষ পত্রিকা বা টেলিভিশনে খুব মনোযোগ দিয়ে পড়তে থাকতো যে কোন জিনিসের দাম বাড়লো কমলো, সেটি তো একটি বড় ফ্যাক্টর। কিন্তু আমাদের জীবনযাত্রার সাথে কিন্তু বাজেটের একটি আষ্টে পৃষ্ঠে সম্পর্ক বেঁধে আছে। অর্থাৎ সরকার কী ধরনের টাকা নিচ্ছে, কী ধরনের টাকা ব্যয় করছে, কোথা থেকে টাকা আসছে, জনগণের কাছে শেষ পর্যন্ত করের কতটুকু বোঝা বাড়ছে, এতটুকু বোঝা আসলে জনগণের জন্য খুব জরুরি। আর এখনকার অর্থনৈতিক বাস্তবতায় কিন্তু যেহেতু মূল্যস্ফীতির এক ধরনের চাপ রয়েছে, বিদ্যুৎ আর জ্বালানির দাম মাত্রই সমন্বয় করা হয়েছে, জনগণ কিন্তু এক ধরনের আতঙ্কে রয়েছে যে জিনিসপত্রের দাম যদি বেড়ে যায় বা মূল্যস্ফীতি যদি বেড়ে যায় তাহলে আসলে তারা কিভাবে ব্যাকআপ প্ল্যানটা সামলাবেন এবং সাজাবেন। সেজন্য বাজেটের তথ্যগুলো আমরা আপনাদেরকে এবং দর্শকদেরকে খুব বিস্তারিত জানিয়ে দিতে চাই, যেন তাদের ভেতরে কোনো ধরনের বিভ্রান্তি না থাকে। তবে একটি বিষয় নিয়ে আলোচনা না করলেই না, সেটা হচ্ছে এবারই প্রথম ক্রিয়েটিভ ইকোনমি বা সৃষ্টিশীল অর্থনীতি ধারণা নিয়ে আসছে সরকার। এবং দেখতে পাচ্ছেন যে এই ক্রিয়েটিভ ইকোনমির জন্য 300 কোটি টাকার বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। ক্রিয়েটিভ ইকোনমিটা আসলে কি? ক্রিয়েটিভ ইকোনমি হচ্ছে সেই ইকোনমি যেটি বিএনপি তার যখন নির্বাচনী ইশতেহার যখন প্রকাশ হলো জাতীয় নির্বাচনের আগে, তখন থেকে কিন্তু এটির কথা বলে আসছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী, বর্তমান অর্থমন্ত্রী, যে একদম সৃষ্টিশীল কাজের সাথে যারা জড়িত, অর্থাৎ সৃষ্টিশীল কাজ বলতে আমি সংস্কৃতি চর্চার কথা বলছি, আমি থিয়েটারের কথা বলছি, আমি আর্টস কালচারের কথা বলছি, এই ধরনের যে আয়োজনগুলো, এই ধরনের যে পেশাগুলো, এই ধরনের পেশাগুলোকে আসলে কখনোই মূলধারার সাথে সম্পৃক্ত করা হয় না। এটিকে মূলধারার সাথে সম্পৃক্ত করার একটি উদ্যোগ নেওয়া হবে এবং সেটিকে সম্পৃক্ত করার জন্য সরকার কিন্তু বেশ উঠে পড়ে রেখেছে। একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সরকার এটিকে তদারকি করার জন্য বাংলাদেশ ক্রিয়েটিভ ডেভেলপমেন্ট অথরিটি নামে একটি আলাদা কর্তৃপক্ষের যে কার্যক্রম সেটি যেমন শুরু করবে, একই সাথে পূর্বাচলে 100 একরের একটি ক্রিয়েটিভ হাব তৈরি হবে এবং সেই হাবে কিন্তু আসলে এই পুরো কার্যক্রমটি সমন্বয় করা হবে। এটি একটি দিক। যেহেতু আমি বলছিলাম যে এই ধরনের পেশাকে কখনোই আসলে মূলধারার কাজের সাথে যুক্ত করা হয় না, এবার সেটিকে করা হবে, কারণ সরকার মনে করছে যে তরুণদেরকে আসলে যে কোনো ধরনের কাজে ব্যস্ত থাকাচ্ছে, তাদেরকে আসলে এই ধরনের সৃষ্টিশীল কাজে যুক্ত রাখা খুবই জরুরি এবং সে কারণেই আমরা দেখতে পেয়েছি যে তাদেরকে এই ধরনের নানা আর্টস অ্যান্ড কালচার রিলেটেড কাজে যুক্ত করা হবে এবং সেটি শুধুমাত্র রাজধানী কেন্দ্রিক বা বড় শহর কেন্দ্রিক ভিত্তিক হবে তাও কিন্তু না, প্রতিটি জেলা এবং উপজেলায় এই ধরনের সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলার এক ধরনের উদ্যোগ রয়েছে। সবশেষ যেটি হচ্ছে ক্রিয়েটিভ ইন বাংলাদেশ নামে নতুন একটি ব্র্যান্ড করার প্রস্তাব বাজেটে আসতে যাচ্ছে এবং সেখানে বলা হচ্ছে বাংলাদেশের নামে বিভিন্ন ধরনের অডিও ভিজুয়াল যে ধরনের যে প্রোডাকশনগুলো, সেগুলোকে তৈরি করে আসলে বিভিন্ন যে অ্যামাজন, নেটফ্লিক্স বা বিভিন্ন যে ইন্টারন্যাশনাল অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে, ওটিটিগুলো আছে, সেখানে তাদেরকে সেগুলো প্রচারের সুযোগ দেওয়া হবে। সেই ব্যবস্থাটি সরকার নিবে। এটি একটি গুরুত্বপূর্ণ দিক। এরপরে যেটি গুরুত্ব পাচ্ছে এবারের বাজেটে, অনেক দিন পর আসলে অবকাঠামো থেকে শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। শিক্ষার কথা যদি বলি, শিক্ষা নিয়ে আসলে বেশ কিছুদিন ধরেই আলোচনা হচ্ছে যে শিক্ষা খাতে আসলে অবকাঠামো থেকে আসলে যে মানব সম্পদে আমাদেরকে গুরুত্ব দেওয়া দরকার সেটি নিয়ে আলোচনা হচ্ছে এবং সেই গুরুত্ব দিতে গিয়ে কিন্তু সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে। একটি কথা সহকর্মী রিমন রহমান কিছুক্ষণ আগে বলছিলেন যে স্টুডেন্টদের জন্য মিড ডে মিল চালু করার একটি উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই মিড ডে মিলে যেই ধরনের অনিয়মগুলো আছে সেটা যমুনা টেলিভিশন এরই মাঝে কিছুদিন আগে আপনাদেরকে একটি প্রতিবেদনও দেখিয়েছে যে বর্তমান অবস্থা কি, সেখান থেকে উতরে যাওয়ার একটি উদ্যোগ নিঃসন্দেহে থাকবে। এর পাশাপাশি শিক্ষকদের বেতন বৈষম্য নিয়ে যেহেতু অনেক ধরনের আন্দোলন এবং আলোচনা হয়, তাদের পেনশন ও কল্যাণে আলাদা বরাদ্দ থাকছে। শিক্ষক এবং শিক্ষার্থীর অনুপাতে ভারসাম্য আসছে, অর্থাৎ সেটি কি, যে পরিমাণ শিক্ষার্থী আছেন তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য যেন পর্যাপ্ত পরিমাণ শিক্ষক থাকে, সেজন্য নতুন শিক্ষক নিয়োগ দেওয়ার একটি উদ্যোগ আসবে এবং লার্নিং উইথ হ্যাপিনেস মানে হচ্ছে এক ধরনের
কি বলবো ইতিবাচক যে শিক্ষাগুলো সেগুলোকে শিশুদেরকে একটি আলাদা কারিকুলামের আওতায় দেওয়ার এক ধরনের উদ্যোগ রয়েছে, সেটি বাজেটে থাকবে। স্বাস্থ্য নিয়ে এবার সবচেয়ে বেশি আলোচনা। কেন বলছি? স্বাস্থ্য খাতে বরাদ্দ রেকর্ড হচ্ছে, এবং সেই রেকর্ড এই কারণে হচ্ছে কারণ বরাদ্দ 12,000 কোটি টাকা বেড়েছে। এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেহেতু জটিল রোগের অনেক ক্ষেত্রে প্রবণতা বেড়েছে, আমি সেই জটিল রোগ বলতে আমি ক্যান্সার, কিডনি রোগ বা হৃদরোগের কথা বলছি, সেগুলোর যে চিকিৎসা সেবা সেটাতে কর ছাড় দেওয়ার একটি আলোচনা এই মুহূর্তে চলছে। এবং বিশেষ করে এই ধরনের যে রোগগুলো সেগুলোর জন্য কিন্তু আমরা দেখি যে সরকার বিভিন্ন সময় নানা ধরনের অর্থ সহায়তা দেয়, সেটির পরিধি বাড়ানোরও কিন্তু এক ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এবং তৃণমূলের স্বাস্থ্যসেবা ছড়িয়ে দেওয়ার জন্য 50 শয্যার যেসব হাসপাতাল রয়েছে সেগুলোকে 101 শয্যার পূর্ণাঙ্গ হাসপাতালে পরিণত করার উদ্যোগ রয়েছে, এবং সেজন্য পর্যাপ্ত নার্স, ডাক্তার এবং মিডওয়াইফ নিয়োগ দেওয়ার প্রস্তুতি চলছে। সবশেষ যেটি জেলা এবং বিভাগে স্পেশালাইজড হাসপাতাল নির্মাণের একটি উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থাৎ শুধুমাত্র চিকিৎসা হলে যে আসলে বড় শহরে চলে আসতে হবে বা পাশের বিভাগীয় বা জেলা শহরে চলে যেতে হবে, এই প্রবণতা থেকে বের হয়ে আসার জন্য সরকার আসলে জেলা এবং বিভাগে স্পেশালাইজড হাসপাতাল তৈরি করার একটি উদ্যোগ নেওয়া হয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে বাজেটে এবার যেহেতু অর্থনীতি কিছুটা চাপে রয়েছে, সরকার সেই চাপটি আগে সামাল দেওয়ার চেষ্টা করছে। অর্থনীতিবিদদের ভিতরে এক ধরনের বিতর্ক রয়েছে যে আসলে এই ধরনের উচ্চাভিলাষী বাজেট আসলে অর্থনীতির এখনকার যে কি বলবো চাপের সময় সেই সময় নেওয়া উচিত কিনা। কিন্তু অর্থনীতিবিদরা এটাও অনেকে বলছেন যে যেহেতু সামনের দিকে এগিয়ে যাওয়া ছাড়া বাংলাদেশের সামনে কোনো বিকল্প নেই এবং এটিই স্বাভাবিক, সেজন্য আসলে কিছুটা উচ্চাভিলাষী না হলেই নাই। এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এতটুকু তথ্য আপনাদেরকে জানাতে পারছি। গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা আপনাদেরকে আগামীকাল যেহেতু বাজেট প্রস্তাবের দিন, আমরা আপনাদেরকে সারাদিন একদম যমুনা টেলিভিশনের স্ক্রিন এবং ডিজিটাল প্ল্যাটফর্ম জুড়ে আপনারা বাজেটের সব ধরনের খবর আমাদের কাছে সবার আগে পাবেন। সেটি দেখার জন্য আপনাদেরকে আগেভাগে আমন্ত্রণ জানিয়ে দিলাম। দর্শক, এই ছিল আমার কাছে সবশেষ খবর। লোপা, আবারও ফিরছি আপনার কাছে। পাপন, আপনাকে অনেক ধন্যবাদ। বাজেট সম্পর্কে একেবারেই খুঁটিনাটি তথ্য আপনি জানিয়ে দিলেন। অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তুলতে এবারের বাজেটে ব্যবস্থা রাখা হয়েছে। সংসদ অধিবেশনে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, বিদেশি বিনিয়োগ আনতে পারলে 1.5% কমিশন দেবে সরকার। শুধু তাই নয়, ব্যবসায়ীদের দেয়া হবে 9% সুদে ঋণ। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক দেশকে গড়ে তুলতে হলে অর্থনৈতিক শৃঙ্খলা ফেরানোর বিকল্প নেই। সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এমন জবাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, 55তম বাজেটে ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে রাখা হয়েছে নানা পদক্ষেপ। দেশে যারা ব্যবসায়ী আছেন তাদেরকে, সেটি বিভিন্ন ধরনের ব্যবসায়ী হতে পারেন, ট্রেডারও হতে পারেন, অথবা ইন্ডাস্ট্রিয়ালিস্টও হতে পারেন, যেই হন না কেন প্রত্যেকের জন্য এমন সুবিধা তৈরি করা যেখানে মাননীয় স্পিকার তারা সুন্দরভাবে ব্যবসা করতে পারে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। সেইভাবেই আমরা চেষ্টা করছি এবারকার বাজেটটি তৈরি করতে। দেশীয় ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সরকারের নানান উদ্যোগ তুলে ধরেন সরকার প্রধান। জানান, বিদেশ থেকে বিনিয়োগ আনলে কমিশনের ব্যবস্থা রাখা হয়েছে। যে পরিমাণ ইনভেস্টমেন্ট তারা নিয়ে আসবে 1.5% তাদেরকে আমরা কনসালটেন্ট ফি বা কমিশন যেভাবেই আপনি বলুন না কেন সেটা আমরা তাদেরকে দিব, ইনসেন্টিভ তাদেরকে আমরা দিব। বিভিন্ন জায়গায় সরকারের শূন্য পদগুলোয় শিগগিরই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, এমনটাও জানান প্রধানমন্ত্রী। বলেন, এরই মধ্যে 5 লাখ সরকারি কর্মচারীর নিয়োগ প্রক্রিয়াধীন। সরকারের বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ খালি আছে, যেগুলো সরকারকে আরো গতিশীল করার জন্য, একইভাবে দেশের মানুষকে আরো সহজে সুবিধাজনকভাবে সেবা পৌঁছে দেওয়ার জন্য কতগুলো নিয়োগ গুরুত্বপূর্ণ। সরকার অত্যন্ত গুরুত্বের সাথে এই বিষয়টি পর্যালোচনা করছে এবং যত দ্রুত সম্ভব আমরা এই পদগুলোতে নিয়োগ প্রক্রিয়া শুরু করব ইনশাআল্লাহ। সংরক্ষিত নারী সদস্যদের দায়িত্ব দেওয়ার প্রশ্নে সংসদ নেতা বলেন, সরকার দলীয় সদস্যরা নিজ এলাকায় যেভাবে উন্নয়ন কাজ করবেন, বিরোধী দলের সদস্যরাও পাবেন সম সুযোগ ও বরাদ্দ। আপনার নির্বাচনী এলাকায় একজন জনপ্রতিনিধি হিসাবে আপনার সম্পূর্ণ হক আছে যে আপনি আপনার এলাকার নির্বাচন উন্নয়নের ব্যাপারে কিভাবে ভূমিকা রাখতে চান। যেহেতু এই সংসদ এই নারী নেতৃবৃন্দকে বা নারী সংসদ সদস্যদেরকে নির্বাচিত করেছে, খুব স্বাভাবিকভাবেই তাদেরও একই রকমভাবে হক আছে। সংসদকে প্রধানমন্ত্রী জানান, প্রশাসনে জবাবদিহিতা নিশ্চিতে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করতে চায় সরকার। তাছাড়া প্রশাসনিক দপ্তরে সাধারণ মানুষকে হয়রানিমুক্ত সেবা প্রদানেও দেয়া হয়েছে কঠোর নির্দেশনা। জানান, জনগণের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেও তৎপর সরকার। সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। জামালপুর ও সাতক্ষীরার সীমান্তে বিএসএফের পুশিনের চেষ্টা অব্যাহত, তবে তা প্রতিরোধ করেছে বিজিবি। সাতক্ষীরায় সুন্দরবনের উপকূলীয় অঞ্চলে নদীপথে 15 থেকে 20 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ, কিন্তু বিজিবির তৎপরতায়
তা সম্ভব হয়নি। এদিকে জামালপুরে সীমান্তের আলু নিভিয়ে 7 জনকে পুষিনের চেষ্টা করলেও বিজিবির বাধায় পালিয়ে যায় 6 জন। এক বৃদ্ধ এখনো শূন্যরেখায় আটকে আছেন। সীমান্তে পুশিনকে কেন্দ্র করে বিএসএফ এর সাথে বিজিবির উত্তপ্ত বাক্য বিনিময়। ঘটনাটি জামালপুর বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের। ভোরে 1072 নম্বর পিলারের কাছের কাঁটাতার দিয়ে 7 জনকে এপারে ঠেলে দেওয়ার চেষ্টা চালায় বিএসএফ। আমরা এখানে গার্ড দিয়ে আছি, লোক আসতেছে, আমরা নিতেছি না, আমরা রিটার্ন দিতেছি, ভারত চলে যেতেছে। 24 ঘন্টা আছে, আমাদের জীবন বাঁচি থাকতে আমরা ভারতের একটা লোক বাংলাদেশে ঢুকতে দেব না। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক বিএসএফ এর অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়ায় বিজিবি সদস্য ও স্থানীয়রা। এই সময় পুশিন করতে আনা 6 জন ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। কলকাতা বাদাঘাট এলাকায় তার বাড়ি, কিন্তু পরিচয় পাওয়ার পরও ভারত তা ফেরত নিচ্ছে না, জোর করে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। আমরা সাধারণ পাবলিক জনগণ বিজিবির সাথে সহযোগিতা করে আসতে দিলাম না। তবে শূন্য রেখায় রয়ে যায় এক বৃদ্ধ। এই বিষয়ে পতাকা বৈঠক করে বিজিবি ও বিএসএফ, তবে কোনো সুরাহা হয়নি। এদিকে সাতক্ষীরায় সুন্দরবন উপকূলীয় অঞ্চলে নদীপথে 15-20 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ, কিন্তু বিজিবির তৎপরতায় সেটি সম্ভব হয়নি। অবৈধ নাগরিক বাংলাদেশে প্রবেশ করবেন না। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। কাল থেকে শুরু হচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা বিশ্বকাপ 2026। প্রথম ম্যাচেই মেক্সিকোর মুখোমুখি হবে সাউথ আফ্রিকা। মেক্সিকোর আজটেকা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 1টায়। এই দিন শাকিরার দাই দাই গান দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। এছাড়াও বাকি 2 আয়োজক দেশেও অনুষ্ঠিত হবে জমকালো ওপেনিং সেরিমনি, যা শেষ হবে ব্ল্যাকপিঙ্ক ব্যান্ডের লিসার পারফরমেন্স দিয়ে। এদিকে বিশেষ সম্মাননা জানিয়ে স্মরণ করা হবে বিশ্বকাপ জয়ী কিংবদন্তি পেলে ও ম্যারাডোনাকে। ফুটবল প্রেমীদের অপেক্ষার প্রহর গোনা শেষ। শুরু হচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা বিশ্বকাপ 2026। ইতিহাসে প্রথমবারের মতো 3 দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ, আর উদ্বোধনী অনুষ্ঠানও হচ্ছে 3 দেশেই। মেক্সিকো, কানাডা আর যুক্তরাষ্ট্রের সমর্থকরা এই 3 দেশের সংস্কৃতির দারুণ এক মেলবন্ধন ও বৈশ্বিক তারকাদের চোখ ধাঁধানো পারফরমেন্স উপভোগ করবেন। প্রতিটি আয়োজক দেশের নিজস্ব উদ্বোধনী ম্যাচের ঠিক 1.5 ঘন্টা আগে শুরু হবে এই অনুষ্ঠানগুলো। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচ যেহেতু মেক্সিকোতে, সে কারণেই উদ্বোধনী অনুষ্ঠানটি সবার আগে অনুষ্ঠিত হবে এস্তাদিও আজটেকা স্টেডিয়ামে। বাংলাদেশ সময় রাত 11:30টায় প্রথমেই বিশ্বকাপের অফিসিয়াল থিম সং গাইবেন শাকিরা এবং নাইজেরিয়ান আফ্রোবিটস শিল্পী বার্না বয়। এছাড়াও থাকছেন জে বালভিন এবং পপ ব্যান্ড মানার মতো জনপ্রিয় তারকারা। উদ্বোধনী এই অনুষ্ঠানে কিংবদন্তি পেলে এবং ম্যারাডোনাকে জানানো হবে বিশেষ সম্মাননা, কেননা এই ভেন্যুতেই বিশ্বকাপের সোনালী ট্রফিটি উঁচিয়ে ধরেছিল তারা। বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান হবে 12 জুন কানাডায় টরন্টোর BMO ফিল্ডে রাত 11:30টায়। কানাডিয়ান সংস্কৃতির বৈচিত্র্য তুলে ধরতে এই মঞ্চে পারফর্ম করবেন মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট এবং অ্যালিশিয়া কারার মতো বিশ্ববিখ্যাত শিল্পীরা। 13 জুন বাংলাদেশ সময় ভোর 5:30টায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের সোফাই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ উদ্বোধনী ম্যাচ। হলিউড ঘরানার এই চোখ ধাঁধানো আয়োজনে মঞ্চ মাতাবেন কেটি পেরি, ব্ল্যাকপিঙ্ক ব্যান্ডের লিসা, ফিউচার এবং অ্যানিতার মতো জনপ্রিয় আন্তর্জাতিক তারকারা। আজটেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে লড়াই করবে মেক্সিকো ও সাউথ আফ্রিকা। বাংলাদেশ সময় রাত 1টায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় বাতিল হতে পারে আদ্দিন হাসপাতালের লাইসেন্স। চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে বৃহস্পতিবার। আজ এ নিয়ে স্পষ্ট কিছু বলতে চাননি স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেছেন, হাসপাতাল কর্তৃপক্ষের কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক নয়। তাদের 4 থেকে 5 পৃষ্ঠার জবাব অস্পষ্ট ও অগ্রহণযোগ্য। রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয় 27 মে। ঘটনার তদন্ত দ্রুত শেষ করে 1 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেয় স্বাস্থ্য অধিদপ্তর। তদন্তে উঠে আসে কর্তৃপক্ষের অবহেলার বিষয়টি। আদ্দিনের আবদ্ধ গুমোট পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ছিল ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী। এসিও ছিল বন্ধ। এতে কক্ষের অক্সিজেন কমে বেড়ে যায় কার্বন ডাই অক্সাইড।
এ অবস্থায় ওই দিন ওয়ার্ডে ছিলেন না কোনো চিকিৎসক, ডেকেও পাওয়া যায়নি নার্সদের। সব মিলিয়ে মৃত্যু হয় 6 নবজাতকের। চরম অবহেলা ও অসহযোগিতা ছিল। তদন্ত রিপোর্ট অনুযায়ী আদ্দিন হাসপাতালের লাইসেন্স কেন বাতিল করা হবে না তা জানাতে নোটিশ দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। জবাবে হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যায় অসন্তুষ্ট মন্ত্রণালয়। প্রয়োজনীয় যে তথ্য, সেই তথ্যের বাইরে অনেক গল্প কাহিনী ওনারা করেছেন যেগুলি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। ইচ্ছা করে করে না, এইসব নানান কথা অনেক গল্প করেছে, অনেক 4-5 পৃষ্ঠা লিখেছে, এগুলো বুলেট পয়েন্ট পর কিছুই লেখেনি, বেগ রিপ্লাই। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, রিপোর্ট অনুযায়ী হাসপাতালটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। বাতিল হতে পারে লাইসেন্স। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে বৃহস্পতিবার, বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। মিটিংয়ে বসে আমরা কি করতে যাচ্ছি সেটা আমরা সিদ্ধান্ত গ্রহণ করে আপনাদেরকে জানাবো। আমরা অবশ্যই ব্যবস্থা নেব। আমরা কোনো সরে আসিনি, আমরা দেখছি, আমরা সন্তুষ্ট হই না, কি করা যাবে সেটাতে আমরা যাচ্ছি। রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতাল 700 বেডের, প্রতিদিন রোগী ভর্তি থাকে 400-র মতো। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। এ মাসেই জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের মামলার রায় ঘোষণার আশা করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আজ নিজ কার্যালয়ে একথা জানান তিনি। বলেন, এই দুজনেরই কুষ্টিয়ায় সংঘটিত হত্যাযজ্ঞে সংশ্লিষ্টতা ছিল। এছাড়া শেখ হাসিনার নির্দেশনাও সব সিদ্ধান্তের সহযোগী ছিল বলেও দাবি করেন চিফ প্রসিকিউটর। এই দুইজনেই তাদের সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি ছিল। তারা কেন্দ্রীয়ভাবে শেখ হাসিনার নির্দেশনা, শেখ হাসিনার সকল সিদ্ধান্তের সাথে তারা সহযোগী ছিলেন। 3টি চার্জ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ার কারণে আমরা দুইজনেরই সর্বোচ্চ শাস্তি দাবি করেছি। দুইজনেরই রায়টা আমাদের চলতি মাসের মধ্যেই আমরা পাবো বলে আশা করছি। যারা ইসলামী ব্যাংকের গ্রাহক সেজে স্লোগান দিচ্ছেন, তারা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন, এমন অভিযোগ তুলেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। দুপুরে বাংলাদেশ কৃষি ব্যাংক অডিটোরিয়ামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। মন্ত্রী আরও বলেন, দেশকে রক্ষা করতে হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সহযোগিতা করা সবার দায়িত্ব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী স্মরণে বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের আলোচনা ও দোয়া মাহফিল। অংশ নেন ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, বিভিন্ন স্তরের কর্মকর্তা, জাতীয়তাবাদী কৃষক দল, শ্রমিক দল সহ ইউনিয়ন নেতারা। বাংলাদেশের ইতিহাসে জিয়াউর রহমানের ভূমিকা এবং কৃষি বিপ্লবে তার অনন্য অবদান তুলে ধরেন বক্তারা। একই সাথে স্বনির্ভর ও কৃষিভিত্তিক বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগের কথাও বলেন। মাননীয় মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয়, শহীদুদ্দিন চৌধুরী এনি ভাই এখানে এসেছেন। আমরা আজকে কৃষি ব্যাংক গর্বিত যে কৃষি ব্যাংকের সকল কর্মকর্তা কর্মচারীকে এত ভালোবাসা উনি, কারণ এত ব্যস্ততার মাঝেও উনি কৃষি ব্যাংকে আজকে সময় দিয়েছেন এসে। কৃষক কার্ডের কথা আমরা জেনেছি যে এই কাজগুলো যে সহজে ঋণ প্রদান, ভর্তুকি দেয়া, তারপরে আমাদের মৎস্য চাষি, পশুপালনকারী, খামারি, কৃষিখাতে যে ক্ষুদ্র ব্যবসায়ীদের যে সুবিধা দেয়া, এটার সাথে সাথে একটা নীরব বিপ্লব বাংলাদেশ কৃষি ব্যাংক। প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ মন্ত্রী বলেন, গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছিল অনন্য অবদান। দীর্ঘদিন খাল খনন প্রকল্প চালু না থাকায় বাংলাদেশের অনেক ক্ষতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিগত সরকার প্রকল্পটি চালিয়ে গেলে স্বনির্ভর বাংলাদেশ গড়া সম্ভব হতো। যদি ওই সময়ে আগে পরে অনেকগুলা সরকার তারা যদি খাল খনন প্রক্রিয়াটাকে, কর্মসূচিটাকে প্রায়োরিটি দিতেন, এই কর্মসূচির মাধ্যমেই বাংলাদেশে একটা স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলাকে সামনে রেখেই নিজের পায়ে নিজে দাঁড়ানো, সেটি হয়তোবা ওই টার্গেটটা ফুলফিল হতো। ইসলামী ব্যাংকের গ্রাহক সেজে একটি পক্ষ অস্থিতিশীলতা সৃষ্টি করছে, এমন অভিযোগ তার। মন্ত্রী বলেন, ক্ষমতার জন্য বিরোধিতা না করে আরও ধৈর্যশীল হতে হবে বিরোধী দলকে। খুব পজিটিভ বিরোধী দল হওয়া উচিত। বিরোধিতার জন্য, ক্ষমতার জন্য, পাওয়ারের জন্য বিরোধী দল হবেন না। জনাব তারেক রহমানকে সহযোগিতা করা আমার এবং আপনার দায়িত্বের মধ্যে পড়ে, কারণ এই দেশটাকে রক্ষা করতে হবে। আলোর মুখ দেখাতে হলে 3 মাস এনাফ নয়, 3.5 মাস এনাফ নয়। এই জন্য বিরোধী দলকে বলছি,
ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। সীমান্ত ইস্যুতে জনমত গড়ে তুলতে আগামী 12 জুন সীমান্তবর্তী জেলা ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হবে, এমনটাই জানিয়েছেন 11 দলের লিয়াজু কমিটির সমন্বয়ক ডক্টর হামিদুর রহমান আজাদ। দুপুরে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে 11 দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জানান, সীমান্তে পুশিনের ঘটনা যে কোনো মূল্যে প্রতিহত করতে বিরোধী দলগুলো সহযোগিতা করবে। এরই অংশ হিসেবে 15 জুন রাজধানী ঢাকায় প্রতিবাদ সভা ও সমাবেশের কর্মসূচি পালন করবে জোট। তিনি বলেন, প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের সঙ্গে ধারাবাহিকভাবে অসৌজন্যমূলক আচরণ করছে। সাম্প্রতিক পুশিনের ঘটনাগুলো তারই অংশ। সীমান্ত হত্যা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য জাতীয় নীতি ও রাষ্ট্রীয় অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক বলেও দাবি করেন তিনি। আমাদের বিজিবির সাথে বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ প্রতিরোধ গড়ে তুলেছে। তারা যদি ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে না তুলত, তাহলে এতদিনে ভারত তাদের দেশের অনেক নাগরিক বা তাদের দেশে বসবাসকারী অনেক লোককে বাংলাদেশকে ঠেলে দিয়ে পশ্চিমের ব্যবস্থা করত। ব্যভিচার ও মানহানির মামলায় জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন এবং তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে খালাস দিয়েছেন আদালত। দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত এই রায় ঘোষণা করেন। এ সময় উভয় পক্ষই আদালতে উপস্থিত ছিলেন। আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দিয়েছেন বলে রায়ে উল্লেখ করা হয়। গত 6 মে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার এই তারিখ ধার্য করা হয়েছিল। 2021 সালের 24 ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তামিমার সাবেক স্বামী রাকিব হাসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তামিমা সুলতানা রাকিবকে তালাক দিয়ে সৌদি আরব গিয়ে কতদিন বাংলাদেশে অবস্থান করেছেন, এইটা তদন্তকারী কর্মকর্তা কিংবা বাদী তার সাক্ষ্যে কোনোভাবে উপস্থাপন করতে পারেন নাই। ফলে এই মামলায় ক্রিকেটার নাসির হোসাইন এবং তামিমা সুলতানা বেকসুরভাবে খালাসপ্রাপ্ত হয়েছেন এবং তারা ন্যায় বিচার পেয়েছে। আমরা এই ন্যায় বিচারে সন্তুষ্ট। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তৃতীয়বার দেহাবশেষ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত। গত 24 মে আদেশ দেয়া হয়। আজ একথা জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা। পাশাপাশি সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং পুনরায় ময়নাতদন্ত সম্পন্ন করার অনুমতি দিয়েছেন বিচারক। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা গত 24 মে এসব আদেশ দেন। এর আগে গত 20 মে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক জিয়াউল মোর্শেদ দেহাবশেষ কবর থেকে আবারও তোলার জন্য আবেদন করেন। দেশে বিদেশে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি নষ্ট করতে নানা রকম তৎপরতা ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বলেন, 2009 সালে সশস্ত্র বাহিনীর উপর সর্বগ্রাসী আঘাত এসেছিল। সেনা সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, পেশাদারিত্ব, শৃঙ্খলা ও চেইন অফ কমান্ড ছাড়া সম্মান ও মর্যাদার সাথে টিকে থাকা কঠিন। অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস 2026। সেনাকুঞ্জে এই দিবসের আয়োজনে প্রধান অতিথি ছিলেন সরকার প্রধান তারেক রহমান। শুরুতেই সাহসী শান্তিরক্ষীদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেন প্রধানমন্ত্রী। জানান, 1988 থেকে এ পর্যন্ত বাংলাদেশের 175 জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন। এ সময় 6 শহীদের পরিবার এবং 7 জন আহত শান্তিরক্ষীকে সম্মাননা তুলে দেন তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, নানা প্রেক্ষাপটে দেশের সশস্ত্র বাহিনীকে নিয়ে কিছু অপতৎপরতা বিভিন্ন সময়ে জনমনে বিভ্রান্তি তৈরির কারণ হয়েছে। দেশে বিদেশে সশস্ত্র বাহিনীর ইমেজ নষ্ট করতে নানা রকম তৎপরতাও বিদ্যমান ছিল বলে উল্লেখ করেন তিনি। দেশে বিদেশে সশস্ত্র বাহিনীর ইমেজ বিনষ্ট করতে নানা রকম তৎপরতাও আমরা লক্ষ্য করেছি। সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে 1975-এর 7ই নভেম্বর স্বাধীনতার ঘোষকের নেতৃত্বে সেনাবাহিনী ঐক্যবদ্ধভাবে ঘুরে দাঁড়িয়েছিল। এরপরও বিভিন্ন সময় নানা রকম ঘটনায় সশস্ত্র বাহিনীর ঐক্য বিনষ্টের তৎপরতা চললেও 2009 সালের ফেব্রুয়ারি মাসে সশস্ত্র বাহিনীর উপরে সর্বগ্রাসী
আঘাতটি এসেছিল। সরকার প্রধান বলেন, অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে প্রতিটি রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানের সামনে স্বমহিমায় নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ এসেছে। শুধু অতীত চর্চা নয়, বরং অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বর্তমানে প্রতিটি রাষ্ট্র এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের সামনে স্বমহিমায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ সৃষ্টি হয়েছে। বর্তমান বিশ্ব একটি জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে মন্তব্য করেন তারেক রহমান। বলেন, পরিবর্তিত ভূ রাজনৈতিক সমীকরণ ও প্রযুক্তির দ্রুত বিবর্তনে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের চ্যালেঞ্জগুলো এখন অনেক বেশি ঝুঁকিপূর্ণ। প্রথাগত যুদ্ধের পাশাপাশি এখন সাইবার যুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার, মিডিয়া অপপ্রচার এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট নিরাপত্তা সংকট বিশ্ব শান্তির নতুন অন্তরায়। তাই আমাদের ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও আধুনিক, দূরদর্শী এবং প্রযুক্তি নির্ভর। প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে পুরুষদের পাশাপাশি নারী সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নতুন মাত্রা যোগ করেছে। নারীদের এমন অংশগ্রহণ অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন সরকার প্রধান। নারী সদস্যদের সক্রিয় অংশগ্রহণ অবশ্যই এক নতুন মাত্রা যোগ করেছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। পরিবেশের সুরক্ষা এবং দেশের বিভিন্ন সমস্যায় বৈজ্ঞানিক সমাধান বের করতে শিক্ষক শিক্ষার্থীরা বড় অবদান রাখতে পারেন, একথা বলেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবায়দা রহমান। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে মাসব্যাপী বৃক্ষরোপণ এবং ভবিষ্যৎ বিজ্ঞানের খোঁজে বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী স্মরণে এই আয়োজন ছিল। সেখানে ডাক্তার জুবায়দা রহমান বলেন, বৃক্ষরোপণ শুধু গতানুগতিক কর্মসূচির মধ্যে না রেখে জনগণের অংশগ্রহণে অর্থনৈতিক ও সামাজিকভাবে সবুজ বিপ্লবের রূপ দেয়া যায়। অনগ্রসর দেশকে এগিয়ে নিতে বিজ্ঞান চর্চায় জোর দেওয়ার আহ্বান জানান ডাক্তার জুবায়দা রহমান। তিনি বলেন, বৈজ্ঞানিক আবিষ্কারের মাধ্যমে দেশের মানুষের বহু সমস্যার সমাধান করা সম্ভব। তিনি আরও বলেন, সব ক্ষেত্রে সুস্থ প্রতিযোগিতা সমাজে উজ্জ্বল সম্ভাবনার দুয়ার খুলবে। বরং জনগণের অংশগ্রহণে অর্থনৈতিক পরিবেশ সুরক্ষায় এবং দেশের বিভিন্ন সমস্যার বৈজ্ঞানিক সমাধান বের করার ক্ষেত্রে শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষার্থীরা নিঃসন্দেহে বিরাট অবদান রাখতে পারে। বর্তমান পৃথিবীকে আরও সুন্দর, বাসযোগ্য ও সবুজ করে রেখে যাব সবাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য, ইনশাআল্লাহ। শুধু ভাতা দেয়া মানে কল্যাণমুখী রাষ্ট্র নয়, এর সাথে মানুষের সার্বিক সক্ষমতা বাড়াতে অনেক কিছু প্রয়োজন। তবে কল্যাণমুখী রাষ্ট্রের প্রয়োজনীয় পূর্বশর্তের কিছুই দেশে নেই বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। র্যাপিডের চেয়ারম্যান মোহাম্মদ রাজ্জাক বলেন, সরকার যদি সামাজিক সুরক্ষা কর্মসূচি ঠিকভাবে বাস্তবায়ন করতে পারে তাহলে ৭% দারিদ্র্য কমানো সম্ভব। কল্যাণ রাষ্ট্রের পথে নতুন সরকারের প্রথম বাজেটে সামাজিক সুরক্ষার ভূমিকা কতটুকু শিরোনামে আলোচনার আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান ভয়েস ফর রিফর্ম। বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে প্রতিষ্ঠানটির কার্যালয়ে সভায় বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড বিতরণ স্বচ্ছতার সাথে করা গেলে প্রান্তিক জনগোষ্ঠী উপকৃত হবে। এখানে যদি সিলেকশন টার্গেটিং গুলো করে তাহলে করাপশন অনেকাংশেই কমে যেতে পারে। বক্তারা বলেন, সরকার যদি সামাজিক সুরক্ষা কর্মসূচি ঠিকভাবে বাস্তবায়ন করতে পারে তাহলে ৭% দারিদ্র্য কমিয়ে আনা সম্ভব। তবে তা বাস্তবায়নে চ্যালেঞ্জ রয়েছে। সবচেয়ে পপুলার পলিসি মনে হচ্ছে, এটা ঠিক করে বাস্তবায়ন না করা হলে সেটাই খুব তাড়াতাড়ি দ্রুত একটা আনপপুলার এতে পরিণত হবে। শুধু তৈরি পোশাক ও রেমিটেন্সের উপর নির্ভর করে সামাজিক নিরাপত্তা সুরক্ষা কর্মসূচি পরিচালনার ঝুঁকি আছে বলে মন্তব্য করেন সিপিডির নির্বাহী পরিচালক। কল্যাণমুখী রাষ্ট্রের তো অনেক দায়িত্ব, শুধু তো ভাতা না, এবং ভাতার চাইতেও হচ্ছে গুরুত্বপূর্ণ যে আমি মানুষকে কতখানি সক্ষমতা দিতে পারলাম। বক্তারা বলেন, কল্যাণমুখী রাষ্ট্রের ধারণা থেকে বাংলাদেশ অনেক পিছিয়ে। বর্তমান বাস্তবতায় বাংলাদেশে কল্যাণমুখী রাষ্ট্র শুধুই একটি কথা। কল্যাণমুখী রাষ্ট্র হওয়ার জন্য যে পূর্ব শর্তগুলো, সেইগুলো কিন্তু আমাদের নাই। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।
কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাথে তৃণমূল কংগ্রেসের সেক্রেটারি অভিষেক ব্যানার্জির বৈঠককে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে সৃষ্টি হয়েছে নতুন ধোঁয়াশা। প্রশ্ন উঠেছে, তৃণমূল কংগ্রেস কি তবে বিলীন হতে চলেছে কংগ্রেসের কাছে? এর আগে এক টেবিলে বসেন মমতা ব্যানার্জি আর সোনিয়া গান্ধীও। এই পরিস্থিতিতে ভারতীয় গণমাধ্যম এবং দলীয় নেতারা বলছেন, এসব বৈঠকে মমতা ব্যানার্জির কংগ্রেসে যোগদান নিয়েও আলোচনা হয়ে থাকতে পারে। ভারতের রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রে পশ্চিমবঙ্গের বিরোধী দল তৃণমূল কংগ্রেস। একদিকে চলছে একের পর এক টিএমসি নেতা, এমপি ও বিধায়কদের বিজেপিতে যোগদান, অন্যদিকে দিল্লিতে কংগ্রেস নেতৃত্বের সাথে তৃণমূলের শীর্ষ পর্যায়ের নেতাদের একাধিক বৈঠককে ঘিরে সব মিলিয়ে তৈরি হয়েছে এক ধরনের রাজনৈতিক ধোঁয়াশা। বুধবার দিল্লিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাথে বৈঠক করেন তৃণমূল কংগ্রেসের সেক্রেটারি অভিষেক ব্যানার্জি। এর আগে বৈঠক হয় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সাথে টিএমসি প্রধান মমতা ব্যানার্জির। এই ধারাবাহিক বৈঠককে ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক জল্পনা। প্রশ্ন উঠছে, তাহলে কি তৃণমূল কংগ্রেস ধীরে ধীরে কংগ্রেসের সাথে আরও ঘনিষ্ঠ হচ্ছে? এমনকি কিছু মহলে গুঞ্জনও ছড়িয়েছে, ভবিষ্যতে কি তৃণমূল কংগ্রেসের সাথে জোট নয় বরং আরও বড় কোনো রাজনৈতিক একীভূতকরণের পথে হাঁটতে পারে। যদিও কংগ্রেসের তরফ থেকে এমন কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়নি, আর টিএমসিও মমতার কংগ্রেসে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেনি। তবে দলীয় নেতাদের কথাতেও মিলছে নানা আভাস। আগে কখনো তৃণমূল নেতারা আমাদের কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগের কোনো প্রয়োজন মনে করেননি, কিন্তু যখনই দলটি ভাঙনের মুখে পড়ল তখনই তারা যোগাযোগ বাড়িয়েছেন। তবে আসলেই যদি মমতার কংগ্রেসে ফেরা নিশ্চিত হয়, আনুষ্ঠানিকভাবে জানানো হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিষয়টি এত সরল নয়। ভারতের বিরোধী রাজনীতিতে বিজেপির বিরুদ্ধে একক বৃহৎ ফ্রন্ট গড়ে তোলার আলোচনা বহুদিন ধরেই চলছে। সেই প্রেক্ষাপটে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে যোগাযোগ বা বৈঠক নতুন কিছু নয়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।